সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ২০০২ সালে ঐতিহাসিক বার্নার্ড লুইস তার লেখা হোয়াট ওয়েন্ট রং সেই বইটিতে তিনি লিখেছেন, ফর মেনি সেঞ্চুরিজ দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম ওয়াজ ইন দ্য ফোরফ্রন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। অর্থাৎ অনেক শতাব্দী যাবৎ ইসলামী দুনিয়া মনুষ্য সভ্যতা এবং অর্জনের একেবারে পুরোভাগে ছিল। হোয়াট ওয়েন্ট রং বইতে বার্নার্ড লুইস আরও উল্লেখ করেন যে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম বিশ্বের শীর্ষস্থানীয় এবং সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ইসলাম ছিল পথ প্রদর্শক। খ্রিস্টান ইউরোপ তখন অন্ধকারে নিমজ্জিত। তাদের কাছ থেকে না ছিল কিছু শেখার, না ছিল কোনো ভয় পাওয়ার। তারপর সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেল, উল্টোপাল্টা হয়ে গেল। পশ্চিমা বিশ্ব যুদ্ধক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে লাগল। বার্নার্ড লুইস আরও বর্ণনা করেছেন হাউ সাম মিডল ইস্টার্নার্স fastened blame on a series of scapegoats, while others asked not who did this to us, but rather where did we go wrong? অর্থাৎ কিভাবে কিছু মধ্যপ্রাচ্যের মানুষ অনেক কিছুকে বলির পাঠা বানিয়ে সেগুলোর উপর দোষ চাপালো, আর অন্যেরা প্রশ্ন করল আমরা কোথায় ভুল করলাম, এমনটি না যে কে বা কারা আমাদের সাথে এমনটি করলো। জামিল রাজেব, a professor of the history of science at the University of Oklahoma, তার কথায় nothing in Europe could hold a candle to what was going on in the Islamic world until about 1600, অর্থাৎ 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী বিশ্বে যা ঘটছিল সে তুলনায় তখন ইউরোপে একটি মোমের বাতি জ্বালানোর মতো সক্ষমতা ছিল না। এটা অনস্বীকার্য যে অ্যালজাবরা, অ্যালগোরিদম, অ্যালকেমি, অ্যালকোহল, অ্যালকালি, নাদের, জেনিথ, কফি অ্যান্ড লেমন এই বিশ্বকোষের শব্দগুলো আরবি ভাষা থেকে উৎপত্তি, যা প্রকৃতই পশ্চিমা বিশ্বের জন্য ইসলামের অবদানকে প্রকাশ করে। It was the infusion of this knowledge into Western Europe, historians say, that fueled the Renaissance and the scientific revolution. অর্থাৎ ঐতিহাসিকদের মতে ইসলামী বিশ্বের এই জ্ঞানে সমৃদ্ধ হয়ে পশ্চিম ইউরোপে রেনেসা এবং সায়েন্টিফিক রেভলিউশন সংগঠিত হওয়ার পথকে সুগম করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অফ অ্যারাবিক সায়েন্সের ভূতপূর্ব প্রফেসর ডক্টর আব্দুল হামিদ সাবরা তিনি বলেন, civilizations do not just clash, they can learn from each other. Islam is a good example of that. He further added, the intellectual meeting of Arabia and Greece was one of the greatest events in history. Its scale and consequences are enormous, not just for Islam, but for Europe and the world. অর্থাৎ সভ্যতা কেবল ক্ল্যাশ করে না, সভ্যতা একে অপরের কাছ থেকে শিখতে পারে। ইসলাম তার একটি প্রকৃষ্ট উদাহরণ। তিনি আরও বলেন যে আরব এবং গ্রিসের জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ইতিহাসের একটি অনন্য ঘটনা। এই বিরাট ঘটনা শুধুমাত্র ইসলামের জন্য নয়, বরং ইউরোপ এবং পুরা বিশ্বের জন্য সুদূর প্রসারী ফল বয়ে আনে। আব্বাসীয় খেলাফতের সমাপ্তি ইসলামের নবজাগরণ অর্থাৎ ইসলামিক রেনেসা এবং ইসলামী স্বর্ণযুগের অবসান ঘটায়, আর আরব বিজ্ঞানের হাত ধরেই ইউরোপের রেনেসা এবং এনলাইটমেন্ট সংগঠিত হয়। 1334 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু তার লেখা গ্লিমসেস অব দ্য ওয়ার্ল্ড নামে একটি বই তিনি প্রকাশ করেন। সে বইটিতে তিনি লিখেছেন, আরবস হ্যাভ ফর্ম দ্য বেসিস অফ সায়েন্টিফিক নলেজ, অর্থাৎ আরবরাই বৈজ্ঞানিক জ্ঞানের সোপান রচনা করেন। বইটিতে জওহরলাল নেহেরু আরও উল্লেখ করেন যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আরবরা মুখ্য ভূমিকা পালন করেছে, তার জন্যে আরবদেরকে
ফাদার অফ সায়েন্টিফিক নলেজ বলা যায়। 1500 শতাব্দীর শুরু থেকে মুসলিম সভ্যতা একই সাথে স্পেন, তুরস্ক এবং প্যালেস্টাইনে সংগ্রামরত ক্রুসেডার এবং পারস্য, ইরাক ও সিরিয়াতে মঙ্গলদের আক্রমণ মোকাবেলা তারা করতে হয়। 1258 সালে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে অসংখ্য পাণ্ডুলিপি ধ্বংস করে এবং কর্ডোবা শহরে রক্ষিত 6 লক্ষ ইসলামী বইয়ের প্রায় সব তারা ধ্বংস করে দেয়। স্পেন এবং সিসিলি হারানোর পর মুসলমানেরা 1400 শতাব্দীর শেষ ভাগে তৈমুর, যিনি একজন তুর্ক মঙ্গল যোদ্ধা ছিলেন এবং তিনি ট্যামেরলেন অর্থাৎ তাইমুর দ্য লেম নামে পরিচিত ছিল, কারণ তিনি যুদ্ধে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তার কাছ থেকে আক্রমণের সম্মুখীন হয়ে ইসলামিক সভ্যতা তার শৌর্য বীর্য হারাতে থাকে এবং অবশেষে মুসলিম সভ্যতার অবসান ঘটে এবং মুসলিম স্বর্ণযুগের অবসান হয়। সে সময়ে পশ্চিমা বিশ্ব কর্তৃক নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব অর্থাৎ পৃথিবীর পশ্চিম গোলার্ধের অধিকাংশ ভূমি, বিশেষ করে আমেরিকাস অর্থাৎ নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা আবিষ্কারের ফলে সেখান থেকে অনেক ধন সম্পদ ইউরোপে আনয়ন করা হয়। তখন থেকে পাশ্চাত্য আধিপত্যের আবির্ভাব ঘটে। সে সময়ে প্রকৃত অর্থে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সাথে প্রায় 1700 বছর ধরে যোগাযোগ স্থাপনকারী সিল্ক রোড, যা প্রাচীনতম ট্রেড রুট, যা পূর্ব এবং পশ্চিম দুনিয়াকে বিশেষ করে চীন এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপনকারী বাণিজ্যিক একটি রাস্তা। সেই রাস্তার মাধ্যমে আন্তঃসভ্যতার মধ্যে জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান হতো, সেই রাস্তাটি বন্ধ হয়ে যায়। একই সময়ে মুসলমান সমাজে অন্তর্মুখী হওয়ার ধারণা প্রাধান্য পাওয়ার ফলে তারা দর্শনশাস্ত্র এবং যুক্তিবিদ্যা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দুর্বল হতে থাকে। ফলে মুসলমান সাম্রাজ্য ভেঙে ছোট ছোট জাতি রাষ্ট্রে আলাদা হতে থাকে। পরবর্তীতে এই রাষ্ট্রগুলোর কিছু আন্তঃকলহে জড়িত হয় এবং কিছু রাষ্ট্র উপনিবেশে পরিণত হয়। ফলে সে রাষ্ট্রগুলো দ্রুত বিকাশমান দুনিয়ার সামনে নিজেদের অস্তিত্ব এবং স্বাতন্ত্র্য রক্ষার নামে আন্তঃকলহে লিপ্ত হয়ে নিজেদের বিকাশকে তারা স্থবির করে দেয়। তথাপিও ইতিহাসের তথ্য অনুযায়ী মুসলমান সভ্যতার স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞান পুরোপুরিভাবে হারিয়ে যায় না। মুসলমান সভ্যতার স্বর্ণযুগের হাজার হাজার পুস্তকাদি, যা মূলত আরবিতে লিপিবদ্ধ ছিল, সেগুলো ব্রিটিশ লাইব্রেরির রক্ষণাগার, বার্লিনের স্ট্যাটস বিবলিওথেক এবং প্যারিসের বিবলিওথেক ন্যাশনাল সহ বিভিন্ন জায়গায় স্থান পায়। টলেডোস ক্যাথেড্রাল রক্ষণাগারে এখনও প্রায় 2500 খানা আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুদিত গ্রন্থ পাওয়া যায়। প্রকৃতপক্ষে এই ল্যাটিন ভাষায় অনুদিত গ্রন্থগুলো 1600 সালে ঘটা দর্শন এবং বৈজ্ঞানিক বিপ্লবের সোপান হিসেবে ভূমিকা রাখে। 1258 সালে চেঙ্গিস খান এশিয়া থেকে আরবীয় উপদ্বীপ আক্রমণ করে এবং প্রায় সকল নামকরা ইউনিভার্সিটি ধ্বংস করে এবং সকল পণ্ডিত ব্যক্তিদেরকে তারা হত্যা করে। বাগদাদের সর্ববৃহৎ লাইব্রেরিতে চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা বিষয়ে, মেডিসিন টু অ্যাস্ট্রোনমি, অসংখ্য অমূল্য বই পুস্তক সংরক্ষিত ছিল, যেগুলো নির্বিচারে ধ্বংস করা হয়। প্রাণে বেঁচে যাওয়া মানুষদের ভাষ্য অনুযায়ী, দ্য ওয়াটার্স অফ দ্য টাইগ্রিস ran black with ink from the enormous quantities of books flung into the river, and red from the blood of scientists and philosophers killed. অর্থাৎ টাইগ্রিসের পানি অগণিত সংখ্যক বই, যেগুলো নদীতে ছুঁড়ে ফেলা হয়, তার কালিতে কালো বর্ণ ধারণ করে এবং অসংখ্য বিজ্ঞানী এবং দার্শনিক যাদের খুন করা হয়, তাদের রক্ত সেই টাইগ্রিস নদীকে লাল করে দেয়। The physical end of the civilization definitely happened at the hands of Mongols, but the Mongols were only the last nail. Decadence had started much earlier. অর্থাৎ ইসলামী স্বর্ণযুগের বাহ্যিক সমাপ্তি মঙ্গলদের হাতে হয়েছিল, সেটা সত্যি, কিন্তু
প্রকৃতপক্ষে মঙ্গলরা কেবল কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল, কারণ সে সভ্যতার অধপতনের প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। ঐতিহাসিকদের কথায় অটোমান সাম্রাজ্য সামরিক শক্তিতে অসম ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তারা সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আব্বাসীয় খেলাফতের সে সাফল্য অর্জন করেছিল, তার কাছাকাছিও তারা আসতে পারেনি। আব্বাসীয়দের মতো তারা বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করা বা তাদের মতো মানের ইউনিভার্সিটিও তৈরি করতে পারেনি। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে হারুন আর রশিদ বা আল মামুন জ্ঞান বিজ্ঞান চর্চার সুবিধার জন্য অকাতরে ব্যয় করতেন। অটোমান সম্ভ্রান্ত ব্যক্তি এবং বুদ্ধিজীবীরা সৌন্দর্যপ্রিয় ছিল, তাই তারা জলজলে কালি দ্বারা হস্তলিপি পছন্দ করতেন। তাই তারা কোনো প্রিন্টিং প্রেস স্থাপনের ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি। ইসলামী সভ্যতার পতনের জন্য প্রাচ্যবিদেরা ওরিয়েন্টালিস্ট গাজ্জালিকে সহজ বলির পাঠা হিসেবে চিহ্নিত করে। ইসলামী স্বর্ণযুগের পতনের জন্য গাজ্জালি কর্তৃক সব দার্শনিক ঐতিহ্যকে ধ্বংস করাকে দায়ী করা হয়। আল গাজালি তার লেখা দ্য ইনকোহারেন্স অব দ্য ফিলোসফার্স বইয়ে তিনি দর্শন এবং দার্শনিকদেরকে আক্রমণ করে অনেক কিছু লিখেছেন। তার মতে যুক্তি এবং দর্শন, রিজন অ্যান্ড ফিলোসফিকে ইসলামী শিক্ষার সাথে তুলনা করলে এ দুটি বিষয়ের মধ্যে পানি আর তৈলের মতো সম্পর্ক পরিলক্ষিত হয়। তিনি প্রচার করেন নেচার ইজ এন্টারলি সাবজেক্ট টু দ্য গডস উইল, অর্থাৎ প্রকৃতি পুরোপুরি সৃষ্টিকর্তার কর্তৃত্বাধীন। আল গাজালির এ ধারণা সাধারণের মধ্যে ব্যাপকভাবে গৃহীত হয় এবং মুক্ত চিন্তা এবং যুক্তি প্রদর্শনের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু ইসলামী স্বর্ণযুগের ইতিহাস ভালোভাবে পরীক্ষা করলে বোঝা যায় যে ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞানের চর্চা 1111 সালে গাজ্জালির মৃত্যুর পরও অব্যাহত ছিল এবং তা 14 শতকে ইটালিতে ঘটা রেনেসার আগ পর্যন্ত চলতে থাকে। তাই বিষয়টি নিয়ে আরো গভীরভাবে পর্যালোচনা করার অবকাশ আছে বলে আমি মনে করি। সংক্ষিপ্ত এই ইতিহাসের প্রেক্ষাপটে ইসলামী স্বর্ণযুগ নিয়ে যে আলোচনা, ধারাবাহিক আলোচনা, সেটির আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী স্বর্ণযুগের অবসানের কারণ, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং ফল অফ ইসলামিক গোল্ডেন এজ। 1248 সালে খ্রিস্টানদের দ্বারা স্পেন পুনর্দখলের প্রক্রিয়ায় আন্দালুসিয়ার রাজধানী সারভিল মুসলমানদের হাতছাড়া হলেও পারস্যের মতো পূর্বাঞ্চলে ইসলামী জ্ঞান বিজ্ঞানের চর্চা অব্যাহত থাকে। কিন্তু 1492 সালে স্পেন হাতছাড়া হয়ে যাওয়ার পর থেকে ইসলামী দুনিয়ায় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবনতি শুরু হয়। আব্বাসীয় খেলাফতের অবসানের পর তুরস্কের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য এবং পারস্য ভিত্তিক সাফাভিদ সাম্রাজ্য, এই দুটি সাম্রাজ্যের আমলে ইসলামের সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের চর্চা অব্যাহত ছিল। এখন আমি স্বল্প পরিসরে ইসলামী সভ্যতার ক্রম অবনতির ও অধপতনের বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করব। যে ইসলাম কয়েক শত বছর ধরে জ্ঞান বিজ্ঞানে দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে, একদিকে সেই ইসলামী সভ্যতার যখন পতন হচ্ছে, অন্যদিকে তখন ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞান এবং আবিষ্কারে মুসলিম বিশ্বকে ছাড়িয়ে যাচ্ছে। এর কারণ নিয়ে পণ্ডিত ব্যক্তিরা অনেক গবেষণা করেছেন। ইসলামী সভ্যতার অধপতনের ব্যাপারে 4 প্রকারের মতবাদ প্রচলিত আছে, সেগুলো আমি এক এক করে আলোচনা করব। প্রথম মতবাদটি হচ্ছে ইসলাম অ্যাজ দ্য মেইন কজ, অর্থাৎ ইসলামী পতনের প্রধান কারণ। এই মতবাদধারীরা তাদের ব্যাখ্যায় উল্লেখ করেন যে ইসলামের শিক্ষার ভিতরই ইসলামী সভ্যতার পতনের কারণ লুকিয়ে আছে। ব্যাসিল ম্যাথিউ এবং বার্নার্ড লুইস, যারা তখন মধ্যপ্রাচ্যের MI6 অফিসে এজেন্ট হিসাবে কাজ করেছে এবং যারা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে বিশ্বাস করে, তাদের মতে ধর্ম হিসাবে ইসলাম সহজাতভাবে প্রগতিশীল চিন্তা ও নতুন কিছু উদ্ভাবনের বিপক্ষে। ইসলাম যে কোনো রকম যুক্তিতর্ক বা অনুসন্ধান করার প্রচেষ্টাকে বাধা প্রদান করে। তার বিপরীতে
ইসলাম সকলের কাছ থেকে পূর্ণ আনুগত্যতার উপর জোর দেয়। ব্যাসিল ম্যাথিউস এবং বার্নার্ড লুইসের এই মতবাদের বিরুদ্ধবাদীরা বলে যে ইসলামী যে মুসলিম সভ্যতার অবনতির জন্য দায়ী সেটা নির্দিষ্ট করে বলার কোনো অবকাশ নেই। তারা আরও বলেন যে নতুন নতুন জ্ঞান অর্জনে নিরুৎসাহিত করার ব্যাপারে পবিত্র কুরআন বা সুন্নাহর বিধানকে কোনোভাবেই দায়ী করা যায় না। দ্বিতীয়ত, ইসলাম যদি মুসলমানদেরকে নতুন জ্ঞানার্জনে নিরুৎসাহিত করবে, তাহলে 8 থেকে 14 শতাব্দী পর্যন্ত ইসলামী স্বর্ণযুগে ইসলাম কিভাবে জ্ঞান বিজ্ঞান চর্চায় এত উন্নতি করল? গ্রিস, পারস্য এবং ইন্ডিয়া থেকে জ্ঞান আহরণ করে মুসলমান পণ্ডিতেরা গণিত, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা ক্ষেত্রে যে উন্নতি সাধন করেছিল সেটাই প্রমাণ করে যে ইসলাম এবং জ্ঞানার্জনের মধ্যে কোনো বিরোধ নেই। দ্বিতীয় মতবাদটি হচ্ছে মুসলিমস অ্যাজ দ্য মেইন কজ, মুসলমানরাই পতনের মূল কারণ। এই মতবাদধারীরা বলে যে ইসলামী সভ্যতার পতনের জন্য কেবলমাত্র ইসলামকে দোষারোপ করা ঠিক হবে না, বরং সে সময়কার মুসলমান নাগরিক এবং শাসকদের কাজ এবং আচরণকেও দায়ী করতে হবে। এই মতবাদ সমর্থনকারীরা বলে যে মুসলমানেরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে সরে যাওয়ার কারণে তাদের এই অবনতি হয়। তারা উদাহরণস্বরূপ উল্লেখ করে যে ইস্তিহাদ বন্ধ করার ফলে ইসলামে মুক্ত চিন্তা বাধাগ্রস্ত হয়। অধিকন্তু নৈতিকতার অবক্ষয়ের ফলে মুসলমান সমাজে অনেক অসততা এবং অসাধুতা দেখা দেয়। ফলে মুসলমানদের মধ্যে মূল্যবোধের অবনতি দেখা যায় এবং তারা সহযোগিতা, সহমর্মিতার পথ থেকে সরে আস্তে আস্তে আন্তঃকলহে লিপ্ত হয়ে পড়ে, যা জ্ঞান বিজ্ঞান চর্চার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া নৈতিকতার অবক্ষয়ের ফলে শাসন কাজেও দুর্নীতি দেখা দেয়। শাসকরা জনগণের আস্থা হারায়, যা সভ্যতার অগ্রযাত্রাকে ব্যাহত করে। তৃতীয় মতবাদটি হচ্ছে মুসলিম রুলার্স অ্যাজ দ্য মেইন কজ, শাসকরাই অধপতনের মূল কারণ। কতিপয় বিশ্লেষকদের মতে শাসকদের মধ্যে আন্তঃকলহ, ক্ষমতার দ্বন্দ্ব, অমিল ইত্যাদি কারণে ইসলামী সভ্যতার রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, যা বহিঃশত্রুর আক্রমণের পথ সুগম করে দেয়। শাসকদের মধ্যে আন্তঃকলহের ফলে মুসলিম উম্মার ভিতর ভাঙন ধরে। বিভিন্ন অঞ্চলে এবং গোষ্ঠী তাদের নিজ নিজ স্বার্থোদ্ধারে একে অপরের বিরুদ্ধে কলহে লিপ্ত হয়। এভাবে একীভূত কোনো রাজনৈতিক শক্তির অভাবে কেন্দ্রীয় এবং আঞ্চলিক শাসন দুর্বল হয়ে পড়ে। এমন নড়বড়ে রাজনৈতিক অবস্থার সাথে দুর্বল অর্থনৈতিক অবস্থা যুক্ত হয়ে আভ্যন্তরীণ এবং বৈদেশিক হুমকি মোকাবেলার মুখে মুসলিম সভ্যতা অসহায় হয়ে পড়ে। সে পরিস্থিতিতে মঙ্গল এবং ক্রুসেডারদের আক্রমণের সামনে মুসলিম সভ্যতা একেবারে অসহায় হয়ে পড়ে। চতুর্থ মতবাদটি হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যাজ দ্য মেইন কজ, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ অধপতনের মূল কারণ। অনেক গবেষক মঙ্গল এবং ক্রুসেডারদের আক্রমণকে ইসলামী সভ্যতার পতনের মূল কারণ হিসাবে বর্ণনা করেছেন। এই আক্রমণের ফলে মুসলমান সভ্যতার সব দিক থেকে প্রভূত ক্ষতি সাধন হয়। আক্রমণের ফলে মুসলিম সভ্যতার বিভিন্ন শহর এবং সাংস্কৃতিক ও জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তাছাড়া আক্রমণকারীরা ব্যাপক লুটতরাজ চালায় এবং কৃষি জমির প্রচুর ক্ষতি সাধন করে ইসলামী সভ্যতার অর্থনীতির বুনিয়াদ প্রায় ধ্বংস করে দেয়। আক্রমণকারীরা মুসলিম সভ্যতার মূল জ্ঞান চর্চা কেন্দ্র লাইব্রেরি ধ্বংস করার ফলে সব অমূল্য জ্ঞান বিজ্ঞান হারিয়ে যায়। অবিশ্বাস্য রকমের এই ধ্বংসযজ্ঞ মুসলমানদের উপর নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। ফলে অনেক মানুষ তারা দেশ ছেড়ে পলায়ন করে এবং ইসলামী সভ্যতা পর্যদুস্ত হয়ে পড়ে। এখন আমরা ইসলামী সভ্যতার অধপতনের সম্ভাব্য কারণ নিয়ে আমরা আলোচনা করব। একাদশ শতাব্দীর প্রথম থেকে শুরু হওয়া ইসলামী সভ্যতার অধপতনের জন্য অনেকগুলো বিষয়কে দায়ী করা যায়। ইসলামী স্বর্ণযুগে বিজ্ঞান, গণিতশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, দর্শন এবং কলাবিদ্যার ক্ষেত্রে
প্রভূত উন্নতি সাধিত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে সে যুগের অবসান ঘটে। যা হোক, ইসলামী স্বর্ণযুগের অবসানের জন্য অনেকগুলো বিষয়ের সম্মিলিত প্রভাবকে দায়ী করা যায়। ইসলামী সভ্যতার অধঃপতনের প্রথম যে কারণটি সেটি হচ্ছে জিওপলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন, ভূ রাজনৈতিক বিভাজন। আব্বাসীয় খেলাফত যে আমলে জ্ঞানবিজ্ঞানের চরম উন্নতির ফলে ইসলামী স্বর্ণযুগের আবির্ভাব হয়, সে সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। আব্বাসীয় সাম্রাজ্যের নানা স্থানে বিদ্রোহ দেখা দেয় এবং অঞ্চলসমূহে পৃথক শাসন প্রতিষ্ঠা হয়। আব্বাসীয় খেলাফত, যা ছিল ইসলামী বিশ্বে জ্ঞান বিজ্ঞান চর্চার পীঠস্থান, সেটি ধীরে ধীরে আন্তঃকলহে জড়িত হয়ে ভেঙে ভেঙে পড়তে থাকে। চারিদিকে বিদ্রোহ শুরু হয় এবং অধিক সংখ্যক প্রদেশ স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হতে থাকে। কফিনের শেষ পেরেকটি পোতার মতো মঙ্গোলরা ধ্বংসকারী অগ্নিকুণ্ডের মতো এসে আক্রমণ করে এবং আব্বাসীয় খেলাফতের সম্পূর্ণ অবসান ঘটায়। অন্যদিকে খ্রিস্টানরা স্পেনে তাদের জায়গা পুনর্দখল করতে সমর্থ হয় এবং আরব আধিপত্য দারুণভাবে খর্ব হয়। ইসলামী সভ্যতার অধঃপতনের দ্বিতীয় কারণটি হচ্ছে রাইজ অব অ্যান্টি ফিলোসফিক্যাল আশারিজম, দর্শন শাস্ত্র বিরোধী আশারিজমের উত্থান। নবম থেকে দশম শতাব্দীতে আবু আল হাসান আল আশারি প্রবর্তিত ইসলামী ধর্ম দর্শনের এই মতবাদ ব্যাপকভাবে সুন্নি মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। আশারি মযহাবের শিষ্যরা আশারি নামে পরিচিত এবং এই মযহাবকে আশারি মযহাবও বলা হয়, যা সুন্নি ইসলামের মধ্যে অন্যতম প্রভাবশালী ধর্মতাত্ত্বিক মযহাব হয়ে ওঠে। আশারি ধর্মতত্ত্বকে সুন্নি ইসলামের একটি গোড়া বিশ্বাস হিসেবে বিবেচনা করা হয়। আশারি ধর্মতত্ত্বকে এভাবে বর্ণনা করা যায় যে it is based on the idea that God is absolutely free and not bound to act on rational purpose. অর্থাৎ এই মতবাদ অনুযায়ী সৃষ্টিকর্তার ইচ্ছে অনুযায়ী সবকিছুই ঘটে, যা কোনো যুক্তির তোয়াক্কা করে না। সুন্নি মুসলমানদের ভিতর আশারিজম ধারণার বিস্তার লাভ করার ফলে তারা জ্ঞান বিজ্ঞান চর্চায় অনীহা প্রদর্শন করতে শুরু করে। আল্লাহ তাআলা কর্তৃক স্বয়ং পৃথিবীর সবকিছুই ঘটানো হয় বলে তারা বিশ্বাস করতে শুরু করে এবং তারা প্রাকৃতিক শক্তির ন্যাচারাল লজের প্রভাবের ধারণা অথবা নিজের কিছু যে করার ক্ষমতা আছে এ ধরনের ধারণা আশারিজমে বিশ্বাসীরা নাকচ করে দেয়। এই মতবাদ সব রকম বৈজ্ঞানিক কার্যক্রমের যুক্তিতর্ক, সায়েন্টিফিক ইনকোয়ারি এবং বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানকে বন্ধ করে দেয়। ইসলামী সভ্যতার অধঃপতনের তৃতীয় কারণটি হচ্ছে ইনফ্লুয়েন্স অব আল গাজ্জালি, অর্থাৎ আল গাজ্জালির প্রভাব। আবু হামিদ আল গাজ্জালি নামে একজন ধর্মতত্ত্ববিদ ছিলেন, যিনি আশারিজমের যুক্তিবাদ বিরোধী মতবাদের প্রবক্তা ছিলেন। সে সময়ে তিনি তাহাফুত আল ফলাসিফা অর্থাৎ দ্য ইনকোহারেন্স অব দ্য ফিলোসফার্স নামে একটি পুস্তক রচনা করেন, যেখানে তিনি দর্শন শাস্ত্র এবং দার্শনিকদের কঠোরভাবে সমালোচনা করেন। তার মতে ইসলামী শিক্ষার সাথে যুক্তি প্রদান এবং দর্শ পানি আর তৈলের সম্পর্কের মতো উল্লেখ করে তিনি প্রকৃতির সবকিছু আল্লাহর কর্তৃত্বাধীন বলে উল্লেখ করেন। আল গাজ্জালির এই মতবাদ অনেকটা ঢালাওভাবে সকলে গ্রহণ করে, ফলে মুক্ত চিন্তা এবং কোনো ঘটনা ঘটার প্রেক্ষিতে আলোচনাপূর্বক যুক্তিতর্ক দেওয়া বলতে গেলে একদম বন্ধ হয়ে যায়। ইসলামিক স্বর্ণযুগের মূল ভিত্তি ছিল ইসলামিক ধর্মতত্ত্ব, যা নব্য প্লাটোবাদের নিও প্লেটোনিজম ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল। নব্য প্লাটোবাদের ধারণা অনুযায়ী পৃথিবীর সবকিছুকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে অনুপ্রাণিত করা হয়। 800 থেকে 1100 সাল এই সময়কালে ইসলামী খেলাফতে নব্য প্লেটোনিজমের ধারণা দ্বারা পরিচালিত হতো, আর আল ফারাবির মতো বিজ্ঞান ব্যক্তিবর্গ সে ধারণাকে সমর্থন, উন্নীত এবং প্রচার করতেন। কিন্তু অন্যদিকে একাদশ শতাব্দীতে আল গাজ্জালি এ ধারণার বিপরীতে উপলক্ষবাদ বা অকেশনালিজম অর্থাৎ কোনো ঘটনাকে সৃষ্টিকর্তার হস্তক্ষেপ বলে তিনি প্রচার করা শুরু করেন। এই দুটি মতবাদকে
একটি ছকে স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রথম কলামে সাল, দ্বিতীয় কলামে মতবাদ এবং তৃতীয় কলামে মূল পৃষ্ঠপোষকের নাম লেখা আছে। আমি প্রথম লাইনটি পড়ছি। 800 থেকে 1100 সালে নব্য প্লেটোবাদের নিও প্লেটোনিজম পৃথিবীর সবকিছুকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে অনুপ্রাণিত করত, আর এটির মূল পৃষ্ঠপোষক ছিলেন আল ফারাবি। দ্বিতীয় লাইনে 1100 সালে উপলক্ষবাদ বা অকেশনালিজম, অর্থাৎ সব ঘটনা সৃষ্টিকর্তার হস্তক্ষেপ, এটাকে আল গাজালি সমর্থন করেন। এই উপলক্ষবাদ বা অকেশনালিজমের কাছে নব্য প্লাটোবাদের নিও প্লেটোনিজমের ধারণার পরাজয়ের ফলশ্রুতিতে ইসলামিক দুনিয়া ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমুখী ধর্মীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বলে প্রকাশ। ইসলামী সভ্যতার অধপতনের চতুর্থ কারণটি হচ্ছে ক্লোজার অব দ্য গেট অব ইস্তিহাদ, ওলামাদের গবেষণার দ্বার বন্ধ হওয়া। ইস্তিহাদের চর্চা মুসলমানদের স্বতন্ত্র চিন্তা করার সুযোগ করে দেয়। সাধারণ বিশ্বাস মতে 5ম হিজরি শতাব্দী অর্থাৎ 1009 থেকে 1106 সালের শেষ অবধি সুন্নিদের ভিতর তাত্ত্বিক এবং ব্যবহারিকভাবে ইস্তিহাদের চর্চা ব্যাপকভাবে চালু ছিল। যা হোক, 1400 শতাব্দীর দিকে মুসলিম আইনবিদ এবং রাজনৈতিক দার্শনিকদের ভিতর ইস্তিহাদের চর্চা নিয়ে ব্যাপক মতানৈক্য দেখা দেয়। সুন্নি আইনবিদেরা এই মর্মে মতৈক্যে পৌঁছে যে অধিকাংশ আইনের ব্যাপারে সুরাহা হয়ে গিয়েছে এবং কোনো কিছুর নতুন ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই এবং এটা অপরাধ হিসাবে গণ্য করা তারা শুরু করেন। ইস্তেহাদের উপর ধীরে ধীরে নিষেধাজ্ঞা বলবৎ হয়, যা ক্লোজিং অব দ্য গেট অব ইস্তিহাদ বলে পরিচিত। এভাবে বুদ্ধিভিত্তিক অনুসন্ধান বন্ধ হয়ে যাওয়ার ফলে নতুন কোনো উদ্ভাবনের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। একদল পণ্ডিতদের কথায় ইস্তেহাদ বন্ধ হওয়ার ঘটনা ইসলামী সভ্যতার উপর, বিশেষ করে প্রযুক্তি উদ্ভাবন এবং শিক্ষার উন্নতির উপর একটা খুব সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলে। ইস্তিহাদের চর্চা বন্ধ হওয়ার ফলে স্বতন্ত্র যুক্তিবাদ এবং ব্যাখ্যা দেওয়ার অবকাশ বন্ধ হয়ে যায় এবং জ্ঞান বৃদ্ধি এবং নতুন কিছু উদ্ভাবনের পথ রুদ্ধ হয়ে যায়। যা হোক, সম্প্রতিকালে পণ্ডিতেরা সেই ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে বলেন যে ইস্তিহাদের চর্চা বরাবরই ইসলামিক আইনশাস্ত্রের মূল বিষয় ছিল। তাদের মতে আধুনিক যুগের প্রথম থেকেই ইসলামিক আইনের ব্যাখ্যা ও প্রয়োগের ক্ষেত্রে ইস্তিহাদের চর্চা অর্থাৎ স্বাধীনভাবে যুক্তি প্রদর্শন করাকে সবসময় গতানুগতিক ব্যাখ্যা বা তাকলিদ প্রদানের উপরে স্থান দেওয়া হয়েছে। ইসলামী সভ্যতার অধপতনের পঞ্চম কারণটি হচ্ছে দ্য লস অফ ট্রেড অ্যান্ড ইকোনমিক প্রসপ্যারিটি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নতি বন্ধ হয়ে যাওয়া। বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, অভ্যন্তরীণ দুর্নীতি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন কারণে মুসলমানদের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে একরকম বন্ধ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য এবং সাথে সাংস্কৃতিক আদান প্রদান মুসলিম বিশ্বের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ইউরোপিয়ান, মঙ্গল এবং অন্যান্যরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে মুসলিম বিশ্বের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে থাকে। অন্যেরা ব্যবসা উপযোগী নতুন নতুন রুট বের করার ফলে মুসলমানদের আয় কমতে থাকে। এছাড়াও কোনো কোনো মুসলিম শাসক কৃষি ও ভৌত উন্নয়নে কোনো বিনিয়োগ না করে বরং প্রজাদের উপর অত্যাধিক ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়। ফলে অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে এবং দেশে দারিদ্রতা দেখা দেয়। ঐতিহাসিকদের কথায়, in spite of the fact that Ottoman Empire was extremely powerful in terms of military, they were unable to emulate the same success in terms of literature, technology, and science. They did not follow the same path of caring of scientists and building universities as the Abbasid caliphs used to do. Harun al-Rashid and al-Mamun, for example, used to spend generously on scientists and artists. অর্থাৎ অটোমান সাম্রাজ্য সামরিক শক্তিতে অসম ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তারা সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আব্বাসীয় খেলাফতের সাফল্যের কাছাকাছি আসতে পারেনি। আব্বাসীয়দের মতো তারা বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করা এবং তাদের মতো উঁচু মানের ইউনিভার্সিটিও তৈরি করতে সক্ষম হয়নি।
উদাহরণস্বরূপ বলা যায় যে খলিফা হারুন আর রশিদ বা আল মামুন জ্ঞান বিজ্ঞান চর্চার সুবিধার জন্য অকাতরে ব্যয় করতেন। অটোমান শাসকরা হস্তলিপি পছন্দ করতেন, তাই তারা কোনো প্রিন্টিং প্রেস স্থাপনের ব্যাপারে আগ্রহ দেখাননি। অটোমান সম্ভ্রান্ত ব্যক্তি এবং বুদ্ধিজীবীরা সৌন্দর্যপ্রিয় ছিল, তাই তারা জলজলে কালি দ্বারা লেখা হস্তলিপি খুব পছন্দ করতেন। ইসলামী স্বর্ণযুগের পতনের জন্য গাজ্জালি কর্তৃক সব দার্শনিক ঐতিহ্যকে ধ্বংস করাকে দায়ী করা হয়। প্রাচ্যবিদেরা ইসলামী সভ্যতার পতনের জন্য গাজ্জালিকে সহজ বলির পাঁঠা হিসেবে চিহ্নিত করে। 15 শতকের শুরু থেকে মুসলিম সভ্যতা স্পেন, তুরস্ক এবং প্যালেস্টাইনে সংগ্রামরত ক্রুসেডার এবং একই সাথে পারস্য, ইরাক ও সিরিয়াতে মঙ্গলদের আক্রমণ মোকাবেলা করে দুর্বল হতে থাকে। স্পেন ও সিসিলি হারানোর পর মুসলমানেরা তৈমুরের কাছ থেকে আক্রমণের সম্মুখীন হয়ে ইসলামিক সভ্যতা তার শৌর্য বীর্য হারাতে থাকে এবং অবশেষে মুসলিম সভ্যতার পতন হয়। উল্লেখিত বিষয়গুলোর সমন্বিত প্রভাবে মুসলিম বিশ্বে রাজনৈতিক হট্টগোল সৃষ্টি হয় এবং তার সাথে আশারিজমের উত্থান এবং আল গাজালির প্রচারণার ফলে মুক্ত চিন্তার পথ রুদ্ধ হয়ে যায়। মুসলিম বিশ্ব যুক্তিবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং জ্ঞান বিজ্ঞান চর্চা বন্ধ হয়ে যায়। মুক্ত চিন্তা এবং যুক্তিতর্ক ইসলামী দুনিয়া থেকে বলতে গেলে বিদায় নেয় এবং বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার মশাল নিভে যেতে শুরু করে এবং প্রকৃতপক্ষে স্বর্ণযুগের সূর্য অস্তাচলে গমন করে। একদিকে যেমন মুক্ত চিন্তা বন্ধ হওয়া, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থবিরতা, এই দুই মিলিয়ে আরব সভ্যতা হুমড়ি খেয়ে পড়ে এবং তার পতন হয়। ইসলামী সভ্যতার অবনতি হওয়ার বিপরীতে ধীরে ধীরে ইউরোপ জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হতে শুরু করে। এর জন্য যে বিষয়গুলো কাজ করে তা হলো, প্রথমত মুসলমানেরা মুক্ত চিন্তা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যদিকে ইউরোপীয় রেনেসাঁ কালে ক্লাসিক্যাল আর্ট এবং কালচারের চর্চার বিষয়টি প্রাধান্য পায়। ফলে পাশ্চাত্যে শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান এবং দর্শন শাস্ত্রে প্রভূত উন্নতি সাধিত হয়। দ্বিতীয়ত, ইউরোপিয়ানদের তথ্য অনুসন্ধানের সে যুগে তারা সামুদ্রিক অভিযানের উপরে জোর দেয়। ফলে ইউরোপীয়রা তাদের ক্ষমতা প্রদর্শনের বলয় বহু গুণে বাড়াতে সমর্থ হয়। ফলশ্রুতিতে তারা নতুন নতুন ভূখণ্ড, অনেক সম্পদ এবং বাণিজ্য পথ খুঁজে পেতে সমর্থ হয়। তৃতীয়ত, ইউরোপিয়ানদের মধ্যে চিন্তার সীমা অতিক্রম করার আগ্রহ জন্মায়। ফলশ্রুতিতে নতুন নতুন জ্ঞান সংযোজনের ফলে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়। এছাড়া এনলাইটমেন্ট এরা বা বোধোদয় যুগে ইউরোপিয়ানরা প্রচলিত সব ধারণা বিচার বিশ্লেষণ করে চিন্তার জড়তা ভেঙে ইউরোপীয় সমাজে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটাতে সমর্থ হয়। উপরোল্লেখিত বিষয়গুলো সম্মিলিতভাবে ইউরোপকে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার এবং পুরো দুনিয়ায় প্রভাব বিস্তারে সহায়তা করে। পক্ষান্তরে ইসলামিক সভ্যতার অবনতি অব্যাহত থাকে। অনেক গবেষকদের মতে ইসলামিক গোল্ডেন এজ সার্ভড অ্যাজ এ ক্রুশিয়াল ব্রিজ প্রিজার্ভিং অ্যান্ড ট্রান্সমিটিং অ্যানশিয়েন্ট নলেজ টু ইউরোপ হুইচ দেন ফিউল দ্য রেনেসাঁ। অর্থাৎ ইসলামী স্বর্ণযুগ প্রাচীন জ্ঞান ভাণ্ডারকে সংরক্ষণ এবং সে জ্ঞান ইউরোপে হস্তান্তর করে সভ্যতার মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে ইউরোপীয় রেনেসাঁ সংগঠিত হওয়ার ইন্ধন সরবরাহ করে। গবেষকরা আরও বলেন যে ইসলামী স্বর্ণযুগে শাস্ত্রীয় জ্ঞান সংরক্ষণ, বিজ্ঞান এবং দর্শন শাস্ত্রে উন্নয়ন সাধন এবং হস্তান্তর ছাড়া ইউরোপীয় রেনেসাঁ সম্ভব হতো না। যা হোক, সংক্ষেপে বলা যায়, ইউরোপিয়ান রেনেসাঁ ডিড নট অ্যারাইজ ইন এ ভ্যাকুয়াম, অর্থাৎ ইউরোপীয় রেনেসাঁ শূন্য থেকে শুরু হয়নি। ইসলামী স্বর্ণযুগ তার ভিত্তি স্থাপনে অনন্য ভূমিকা রেখেছে। শত শত বছর ধরে বিশ্বে নেতৃত্ব দানকারী মুসলমানদের অবস্থা কেন এমন হলো? মুসলিম স্বর্ণযুগের পতনের কারণের ভিতর সে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এছাড়া ইসলামী বিশ্বে জ্ঞান বিজ্ঞান চর্চার স্থবিরতা থেকে পরিত্রাণের পথও খুঁজে বের করা সম্ভব। গ্রিক মিথোলজি অনুযায়ী ফিনিক্স ওয়াজ বর্ন আউট অফ অ্যাশেস, এই ফ্রেজটি উল্লেখ করে জ্ঞান বিজ্ঞান চর্চায় ইসলামী বিশ্ব আবার তাদের হারানো নেতৃত্ব পুনরুদ্ধার করে একটি শান্তি ভরা সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলবে, সে আশাবাদ ব্যক্ত করে ইসলামী স্বর্ণযুগ নিয়ে এ পর্বের আলোচনা শেষ করছি।
ইসলামী স্বর্ণযুগ নিয়ে এ ধরনের আলোচনা মুসলমান তথা মানব কল্যাণে জ্ঞান বিজ্ঞান চর্চা যারা ভালোবাসেন তাদের জানা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। সে লক্ষ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে এ ধরনের গবেষণামূলক বিষয় আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনা যদি সরাসরি করা যায় তাহলে সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। সে লক্ষ্যে এ ধরনের বিষয়গুলো নিয়ে আমি এবং আমার টিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতার জয় হোক। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।